সংসদ সচিবালয়ে গ্যাজেট পাঠিয়েছে ইসি, এমপিদের শপথকাল। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান 14 দলের। মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। উপজেলা নির্বাচন হতে পারে মার্চে। এবং ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত। দেখছেন এটিএন নিউজ, নিউজ@3 তে আপনাদের সঙ্গে আছে আমি রাইসুল সাগর। শুনছিলেন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আগামীকাল। 10 জানুয়ারির মধ্যেই গঠন হবে নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকাশিত গ্যাজেট সংসদ সচিবালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ জানান, সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচনের ফল ঘোষণা 30 দিনের মধ্যে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে স্পিকার বরাবর চিঠি দিয়েছে কমিশন। আর নির্বাচনী সহিংসতা তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশের আইজিকেও চিঠি দিয়েছে কমিশন। রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট 288 আসনে নিরঙ্কুশ জয় পায়। সংসদ সদস্যদের শপথের পর সরকার গঠনের অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা পাঠিয়েছি যাতে যাদের নামে গ্যাজেট প্রকাশিত হয়েছে তাদের যাতে শপথ গ্রহণ অনুষ্ঠান করতে পারে। আমরা ইতিমধ্যে এটা জাতীয় সংসদ সচিবালয়ে আমরা গ্যাজেটটা প্রেরণ করেছি। গ্যাজেট পাবলিকেশনের 3 দিনের মধ্যে যারা নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপরে এই 30 দিনের মধ্যে যে নতুন সংসদের বৈঠক হবে, এরপরে 90 দিনের মধ্যে যদি উনি কোনো শপথ গ্রহণ না করেন বা কোনো প্রকার রেসপন্স না করেন, এটা তখন সংসদ সচিবালয় থেকেই এই পদটি শূন্য ঘোষণা করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারপারসন সোনিয়া গান্ধী। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীকে তিনি শুভেচ্ছা জানান। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান। 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট 288টি আসন পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র 7 আসন। বিএনপির নির্বাচিতদের শপথ নেয়ার মাধ্যমে দলটিকে ইতিবাচক রাজনীতির আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন 14 দল। বঙ্গবন্ধু এভিনিউয়ে জোটের বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়। বৈঠকে 14 দলীয় জোটের নেতারা বলেন, এই নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এজন্য 14 দলের পক্ষ থেকে ভোটারদের ধন্যবাদ জানানো হয়। বৈঠকে নেতারা বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ ভোট দিয়েছে, তাই সরকার তার যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করবে। এছাড়া বিরোধী জোট নির্বাচনকে বিতর্কিত করতে নতুনভাবে সংঘবদ্ধ হতে পারে বলে মন্তব্য করেন তারা। আমি সেই কথা শপথ করবেন আর মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির আসা উচিত। মাথা গরম অনেক ক্ষতি হয়েছে তাদের। এখন তারা যা পেয়েছে তাই নিয়ে তারা এখন আসুন আমাদের সঙ্গে তারা রাজনৈতিকভাবে কাজ করবে, এটা আমরা চাই, আশা করি। আমাদের সামনের দিকে করতে গেলে দুর্নীতি ও বৈষম্য উচ্ছেদ করে এগোতে হবে এবং সুশাসন কার্যকরী করতে হবে। এই কাজগুলো আমাদের উপরে দাঁড়াচ্ছে। 14 দলগতভাবে এই আদর্শিক রাজনৈতিক কাজটা সরকার যাতে করতে পারে সেই ব্যাপারে আগামী 5টা বছর 14 দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের রায় প্রত্যাখ্যান না করে বিএনপি নির্বাচিত প্রার্থীদের শপথ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের দেয়া রায় সবারই মেনে নিতে হবে। রায়কে প্রত্যাখ্যান করা উচিত না।
বিকজ তারা তো ইলেক্টেড, যারা নির্বাচিত হয়েছে তারা তো মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। দে শুড গো দেয়ার অ্যান্ড তারা শপথ নেওয়া উচিত, এবং তারা একজন হলেও সেখানে তারা বলতে পারে। এই নির্বাচনের পর শেখ হাসিনার আওয়ামী লীগের আর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বলেছেন, সংবিধান অনুযায়ী তারা ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারবে না। সকালে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দাবি করেন, অস্বাভাবিক কারচুপি ত্রুটিতে ভরা ও কলঙ্কিত নির্বাচন হয়েছে 30 ডিসেম্বর। মহাজোটের এই বিজয় অল্প দিনের মধ্যেই নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে বলেও মন্তব্য করেন কাদের সিদ্দিকী। এ সময় ভবিষ্যতে আওয়ামী লীগ কখনো মানুষের সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এবং জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের অপমৃত্যু ঘটেছে। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের আর এখন কোনো অস্তিত্ব নেই। জনগণ তাকে কতদিন রাখবেন এটা জনগণের সঙ্গে না গিয়ে তো আমি বলতে পারি না। তবে সংবিধান অনুসারে যত সময় উনি তত সময় থাকতে পারবেন না। 48 ঘন্টার মধ্যে সিটি কর্পোরেশন এলাকা থেকে সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধন করে এ নির্দেশ দেন তিনি। মেয়র বলেন, সকল ধরনের নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতা করবেন। আশা করি এ সময়ের মধ্যে সবার সহযোগিতায় নগরবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে পারবো আমরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী 48 ঘন্টার মধ্যে পোস্টার, ব্যানার, ফেস্টুন সহ যাবতীয় সামগ্রী অপসারণের মধ্য দিয়ে আমরা একটা পরিচ্ছন্ন নগরী আমাদের সম্মানিত নাগরিকদের হাতে পৌঁছে দিতে চাই। মহাজোটের সঙ্গে আলোচনা করে জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে সংসদে বিরোধী দলে যাবে কিনা। সকালে বনানীতে দলীয় কার্যালয়ে দলের নবনির্বাচিত সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে যৌথ সভা শেষে জাপার কো চেয়ারম্যান GM কাদের একথা জানান। বুধবার দুপুর 12টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই যৌথ সভা শুরু হয়। বৈঠক শেষে GM কাদের জানান, জাতীয় পার্টি এখনও মহাজোটের অংশ হিসেবে আছে। মহাজোটের স্বার্থে যেটা করতে হবে সেটাই করা হবে। বৃহস্পতিবার নবনির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের পর জাপার পার্লামেন্টারি কমিটির সদস্যরা আরেকটি সভায় বসবেন। তারপর জাপার বিরোধী দলে যাওয়া মন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এর আগে অসুস্থতা নিয়ে ঘরে থাকা জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ এক বিবৃতিতে দলে তার উত্তরসূরি হিসেবে ভাই GM কাদেরকে মনোনীত করেন। সংসদ নির্বাচনের আগে থেকে জাতীয় পার্টিতে অস্থিরতা চলার মধ্যে ভোটের দুদিন পর মঙ্গলবার এরশাদ এ বিবৃতি পাঠান। প্রতি নির্বাচনেই ইতিহাস গড়ে কিছু পরিসংখ্যান, কিছু হয় আড্ডার মজার খোরাক। এমন কিছু তথ্য নিয়ে সাদাত হাবিব সেতুর রিপোর্ট। 30 ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা অন্য যে কোনো নির্বাচনের চাইতে বেশি। এবার নিবন্ধিত ভোটার ছিলেন 10,41,90,480 জন। এর মধ্যে 5,25,47,329 জন পুরুষ আর 5,16,43,151 জন নারী, যার মধ্যে 22% তরুণ কিংবা প্রথমবারের মতো ভোটার। শতকরা 80 ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছে। কমিশনের এ দাবি শুনে কি ভাবছেন, এটি সর্বোচ্চ ভোটের রেকর্ড? উত্তরটি না। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটারের অংশ ছিল 2008-এর নির্বাচনে। সেবার মোট ভোটারের 87.13% ভোটার নিজেদের জনপ্রতিনিধি ঠিক করতে অংশ নেন। ভোটার বাড়ার সাথে সাথে বেড়েছে ভোট কেন্দ্র আর কক্ষ। সারা দেশে এবার মোট 40,051টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। সব মিলিয়ে 2,05,691টি কক্ষে ভোটাররা ভোট দিয়েছিলেন। 2014 নির্বাচনের চেয়ে 17,462 কক্ষ বেড়েছে এবার। সেবার এই সংখ্যা ছিল 1,89,078টি। এবার 1,848 জন প্রার্থী নেমেছিলেন ভোট যুদ্ধে, যার মধ্যে 39 দলের প্রতীকে নেমেছিলেন 1,733 জন আর স্বতন্ত্র হিসেবে 115 জন। তবে মজার বিষয় হচ্ছে 2001-এর প্রার্থীর রেকর্ডটা আরও বড়। সেবার 300 আসনের বিপরীতে 484 জন স্বতন্ত্র প্রার্থী সহ 54টি দল থেকে মোট 1,935 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়।
নিরঙ্কুশ বিজয় পেলেও প্রার্থী মনোনয়ন দেবার বিষয়ে কিন্তু পিছিয়ে আওয়ামী লীগ। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে প্রার্থী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের। এবার তারা 298 আসনে প্রার্থী দিয়েছিল। দ্বিতীয় সর্বোচ্চ বিএনপির 272 আসনে ধানের শীষের প্রার্থী ছিল এবার। আর 259 আসনে জয়ী হওয়া আওয়ামী লীগের প্রার্থী ছিল 261 আসনে। সবচেয়ে কম প্রার্থী ছিল বাংলাদেশ মুসলিম লীগের, মাত্র 1টি আসনে নেমেছিল এ দল। কুমিল্লা 3 আসনে সবচেয়ে বেশি 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সবচেয়ে কমের হিসেবটা একক না, সবচেয়ে কম 3 জন প্রার্থী ছিলেন বেশ কিছু আসনে। এবার রেকর্ড 6,08,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে ছিলেন, যার মধ্যে সবচেয়ে বেশি 4,46,000 আনসার ছিলেন কেন্দ্রগুলোতে। পুলিশের সংখ্যা 1,21,000 আর সশস্ত্র বাহিনীর 15,120 জন। এছাড়া 1,328 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 640 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন মাঠে। এবার সংসদ নির্বাচনে নানা রকম প্রক্রিয়া স্বার্থে ও আইন শৃঙ্খলা রক্ষায় 700 কোটি টাকার বাজেট অনুমোদন করে নির্বাচন কমিশন। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে একথা জানান তিনি। যেহেতু ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আর এপ্রিল মাসে এসএসসি পরীক্ষা, আমরা মার্চ মাসটাকে ধার্য করেছি উপজেলা নির্বাচনটা করার ব্যাপারে। তো মাননীয় কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবে এগিয়ে যাব। ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানায় জেলার সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার খবরে তারা একটি কাভার্ড ভ্যানকে ধাওয়া করে। কাভার্ড ভ্যানটি মহাসড়কের দাগনভূঞার সিলোনিয়া এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় আসাদ ও এনামুল হক আকন নামে 2 মাদক বিক্রেতা নিহত হন। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান, 13 রাউন্ড গুলি উদ্ধার সহ 250 কেজি গাঁজা সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব। নিহত আসাদ ও এনামুল হক আকনদের বাড়ি মাদারীপুর জেলায়। এবারে 22 ডিস্টিল বিরতির পর আরও থাকছে। ঝালকাঠিতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। সংসদ সচিবালয়ে গ্যাজেট পাঠিয়েছে ইসি, এমপিদের শপথকাল। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান 14 দলের। মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। উপজেলা নির্বাচন হতে পারে মার্চে। এবং ফেনীতে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত। বিরতির পর আবারও আমন্ত্রণ নিউজ@3-তে। শুনছিলেন 7 রিং সিমেন্ট সংবাদ শিরোনাম। দর্শক, সচিবালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Today I think we are in the happy position that our two countries, under the guidance of the two prime ministers, under the leadership, under the very able organizational support that has been there at the level of the ruling parties from both sides. And from this side, I must say, as a last comment, because I know the Honourable Minister will also speak, is that I have been most grateful to him on a personal level for his consistent accessibility. At any time that I wanted to meet him, he was available. At any time wanted to seek his views on some issues that related to our countries, he was there. Not just as a minister, because I must say that one of the first places I visited when I came to Bangladesh was the Padma Bridge project,
where you recall that when you were having a fairly difficult time, India was the first country to provide $200 million of seed money for that particular project. He not only encouraged me to visit, but he was there himself. And from then onwards, I think I've never looked back. And my colleagues and I have always been frequent visitors because we have found someone who has been receptive to us, who has been supportive to us. Most important of all, he has been a strong advocate of good ties between India and Bangladesh. You will remember that he led a very high-level party delegation. The top leadership of the party went with him to India, had some very good meetings, called on our Prime Minister, General Secretary of our party, ministers in our government. And I think that has laid the foundations not only at the government-to-government level, but party-to-party level and at the popular level. So my personal thanks to Minister Waidul Qadir for his support, his cooperation, his guidance, and most important, friendship to me in the 3 years that I've spent here. I have told him that although I'm leaving and although I may be leaving Bangladesh, but Bangladesh is not going to, I will not leave Bangladesh. In terms of what I feel, I think this is something that will stay with me, not just in my thoughts and memories, but also, I'm sure in the future also we will have occasion to meet many of our friends here and also to continue to see how we can work together to strengthen this outstanding relationship. And I take this opportunity to thank my friends in the media, আমার সাংবাদিক বন্ধুগণকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি. You have all been a consistent presence wherever we have been. You have been a very supportive media. And anyone who says that the media in Bangladesh is not a dynamic, thriving media, I can say it is completely wrong. In one look at all of you, it's very clear that this is one of the most dynamic and most vibrant media that you will find in any part of the country. And I think you are the very proud representatives of that fifth column, if we can call it. আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি. নমস্কার. So, thank you so much. Thank you. দর্শক, আমরা সচিবালয় থেকে বিদায়ী ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার প্রেস ব্রিফিংটি শুনছিলাম। যাচ্ছি পরের খবরে। ঝালকাঠি জেলায় প্রতিবন্ধীদের পুনর্বাসনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নগণ্য, যা আছে তাও সরকারি সহায়তা বঞ্চিত। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠি জেলার 4 উপজেলায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা 15,000-এরও বেশি। সরকারের তালিকাতে রয়েছেন 9,788 জন। এর মধ্যে মাসিক 700 টাকা হারে মাত্র 5,621 জন ভাতা পান। অথচ পুরো জেলায় সরকারি বেসরকারি মিলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিদ্যালয় রয়েছে মাত্র 7টি। এর মধ্যে অন্ধজনের জন্য একটি সরকারি বিদ্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি সংগঠন সুইড বাংলাদেশের পরিচালনায় একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুল। এছাড়া ব্যক্তি উদ্যোগের 4টি স্কুলের মধ্যে এমপিভুক্ত মাত্র একটি। এসব প্রতিষ্ঠানের শিক্ষার সুযোগ পাচ্ছেন মাত্র 500 প্রতিবন্ধী শিক্ষার্থী। বাকিরা রয়েছে অবহেলায়। আমার এই 3টে বাচ্চা তিনটাই এই রকমের প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। স্বাভাবিক সীমিত আয় আমার ওই বাচ্চাদের চোখের খরচেই চলে যায়। এই যে প্রতিবন্ধীতে যে একটা বার্তা পাই, আর কোনো কিছুই পড়ায় পাই না। সরকারি কোনো অনুদান এবং বেতন ভাতা না হয় শিক্ষকরা মানবতা জীবনযাপন করছেন। প্রতি বছর নিবন্ধিত প্রতিবন্ধীদের মধ্যে শতকরা 21% ভাতার আওতাভুক্ত হয়, জানালেন এই কর্মকর্তা। আমাদের এই ভাতার প্রাপ্তদের সংখ্যা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এই অর্থ বছরেও আমরা এখানে 21% প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি পেয়েছে। কুসংস্কার, গর্ভকালীন প্রয়োজনীয় খাদ্যের অভাবসহ ভাইরাসজনিত সংক্রমণ প্রতিবন্ধী শিশু জন্মের কারণ বলে মনে করেন জেলা সিভিল সার্জন। গর্ভ অবস্থায় কোনো ডিজিজ, বিশেষ করে ভাইরাস ডিজিজ, মাম্পস, মিজেলস, এইগুলা ফ্লু যাতে না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। এবং কোনো রেডিয়েশন বা গর্ভাবস্থায় যেটা ক্ষতিকারক, যেটা বাচ্চার জন্য ক্ষতিকারক, সেরকম কিছু না ঘটে, তাহলে আমরা হয়তো প্রতিবন্ধী অনেক ক্ষেত্রে প্রতিহত করতে পারি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সরকারের কাছ থেকে লিজ নিয়ে চা আবাদ করে বাগান কর্তৃপক্ষ। প্রতি বছর প্লান্টেশন বৃদ্ধি করার কথা থাকলেও তার গতি খুবই ধীর। তার উপর ব্যাপক হারে ছায়াবৃক্ষ পাচার, রাবার চাষ, টিলা কাটা ও ছড়া থেকে বালি তোলা সহ নানা কারণে শঙ্কা দেখা দিয়েছে চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চায়ের রাজ্য মৌলভীবাজার। এই জেলায় চা বাগান 92টি। বাগানগুলো পরিচালিত হয় 3 ভাবে: সরকারিভাবে, বিভিন্ন কোম্পানির তত্ত্বাবধানে ও ব্যক্তি মালিকানায়। সরকারের কাছ থেকে বাগান লিজ নেয়ার গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে অন্যতমটি হল প্রতি বছর 2.5% হারে নতুন প্লান্টেশন বৃদ্ধি। বাস্তবে তা মানার প্রবণতা খুবই কম। বাগানের জমিতে রাবার চাষের কথা না থাকলেও বিভিন্ন চা বাগানে গড়ে তোলা হয়েছে রাবার বাগান। আবার অতিবৃষ্টিজনিত কারণে মাটির ক্ষয় ছাড়াও চা গাছে মশা ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় নির্বিচারে করা হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ। প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই টপসয়েল, শেড ট্রি, ড্রেনেজ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্প। শ্রমিকরা এবং কাজ না পেয়ে বিভিন্ন জায়গায় তারা দৌড়িতেছে কাজের জন্য। ট্রি প্ল্যান্টেশন সরিয়ে এখানে রাবার প্ল্যান্টেশন করা হচ্ছে, যে কারণে চা বাগানগুলোর উৎপাদন কমে যাচ্ছে। চা জনগোষ্ঠীর অধিকার রক্ষাও একটি বড় ফ্যাক্টর। বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধি এবং বাগানের নতুন প্রজন্মের বেকারত্ব দূর করা সম্ভব না হলে সমস্যা আরও বাড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের সার দিতে মাটি নষ্ট করে ফেলেছি, আমাদের অভিজ্ঞতার প্রয়োজন এবং প্রতিটি ইঞ্চি যাতে চার আন্ডারে যায় সেই ব্যবস্থা আমাদের অবশ্যই করতে হবে। ব্যাকএন্ড ল্যান্ড থাকলে আপনার প্রতি বছরই আপনি এগুলা প্ল্যান্টেশনের আওতায় নিতে হবে। দেশের সিংহভাগ চা উৎপাদন হয় মৌলভীবাজারে, তাই চা বাগান রক্ষা এবং সম্প্রসারণের মাধ্যমে এই শিল্পে জৌলুস ফিরিয়ে আনতে আশ্বাসের বাণী শুনিয়েছে প্রশাসন। আমরা ইন্সপেকশনে যাচ্ছি এবং কোথাও যদি কোনো ধরনের ব্যতিক্রম কোনো কিছু ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং পাশাপাশি আমাদের নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থাকলে তাদের সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিচ্ছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এর সাথে নিচ্ছি বায়েজিদ। দর্শক, আমরা আবারও একটু সচিবালয়ে যেতে চাই। সেখানে ওবায়দুল কাদের ব্রিফ করছেন সাংবাদিকদের। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। এটা অ্যাবসলিউটলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। এখানে এরিয়াতে কারো অনুপ্রবেশের সুযোগ নেই। এটা একেবারে তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। তিনি প্রয়োজন মনে করলে হয়তো কারোর সঙ্গে আলাপ করতে পারেন, সেটাও তার ব্যাপার। কাজেই মন্ত্রিসভার বিষয়টা আমার মনে হয় এই জবাবটা আমি দিতে পারছি না। নট ইয়েট ডিসাইডেড। এটা এখনো এসব বিষয় এখনো পুরোপুরি সিদ্ধান্ত, ফাইনালি কোনো সিদ্ধান্ত হয়নি। 10 তারিখের আগেই সব হয়ে যাবে, বা 10 তারিখে হবে, 10-এর মধ্যে হয়ে যাবে। সেটা আমি বলতে পারছি না। 10-এর মধ্যে হচ্ছে এটা আমি মোটামুটি জানি। বিরোধী দল কে হবে, অপোজিশন কে হবে, সেটা তো অপোজিশন তো আছেই। অপোজিশন গতবারও তো অপোজিশন ছিল, তারাও তো আছেন, তারা অপোজিশনেও ছিল। সেটা ঠিক সরকার মানে ঐকমত্যের সরকার, কনসেনসাস গভর্নমেন্ট ছিল। তো এবারও ঐক্যফ্রন্টের তো 7 জন আছেন, এর মধ্যে তাদের ঘোষণা যে তারা শপথ নেবেন না, এটা চূড়ান্ত কিনা সেটাও তো দেখার অপেক্ষা আছে। তারপর এখানে আবার 7 জনের মধ্যে আছে, গণফোরাম আছে, তাদের আবার ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কিনা সেটাও দেখার বিষয়। কাজেই
2-3 দিনের মধ্যে তো সব ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে সব কিছু। কালকে তো এমপিদের শপথ হচ্ছে, তো সেক্ষেত্রে তারপরে কালকে তো এমপিদের শপথ হবার পর পার্লামেন্টারি পার্টির মিটিং হবে। কালকেই তো না? পার্লামেন্টারি পার্টির মিটিং সম্ভবত কালকে নাও হতে পারে, পরেও হতে পারে। পার্লামেন্টারি পার্টির মিটিং হবে। পার্লামেন্টারি পার্টিতে যিনি আমাদের লিডার তো আমাদের নেত্রী শেখ হাসিনা, এটা তো এখন আর, কারণ আমাদের পিএম ফেস ছিল ইলেকশনে, কে প্রধানমন্ত্রী হবেন এটা মাথার নেতা নিয়েই তো আমরা ইলেকশন করেছি। তো এখন এটা তো তিনি মেজরিটি পার্টি লিডার অফ দি হাউস, সেই হিসাবে মেজরিটি পার্টির লিডার হিসেবে যখন তাকে আমরা ইলেক্ট করব তখন প্রেসিডেন্ট তাকে আহ্বান করবে। এটি নিয়ম পার্লামেন্টারি গণতন্ত্রে, আহ্বান করবেন শপথ নেওয়ার জন্য, সরকার গঠনের জন্য। জাতীয় পার্টি তো ইতিমধ্যে বলেছে যে তারা সরকারে থাকতে চায়, তারা এটা আলাপ আলোচনার বিষয় আছে, তারা তাদের অভিপ্রায় ব্যক্ত করতে পারে। এটা জাতীয় পার্টি অ্যাজ এ হোল করেছে না, তাদের মধ্যে কেউ পার্সোনাল কারো পার্সোনাল অপিনিয়ন না, তাদের অ্যাজ এ হোল তারা এটা সিদ্ধান্ত নিয়েছে, এটাও তো জানার বিষয় আছে। এখনো কি তাদের সঙ্গে ফর্মালি কোনো কথা হয়নি? হবে, এখন কথা বলার এখনই সময়, যে কোনো সময়। বিদ্রোহী আসতেন, আমরা সরকারের চ্যালেঞ্জ কি মনে করছেন? চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনী ওয়াদা পূরণ করা। ইশতেহারে যে প্রতিশ্রুতিগুলো আমাদের লিডার, আমাদের পার্টির সুপ্রিমো শেখ হাসিনা জাতির সামনে ঘোষণা করেছেন। দর্শক, সচিবালয়তে ওবায়দুল কাদের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। আর এরই সাথে নিচ্ছি বায়েজিদ স্টিল বিরতি, এরপর আরও থাকছে। মন্দিরে প্রবেশাধিকার দাবি, নারীদের 620 কিলোমিটার মানব প্রাচীর। ফেদেরারের কাছে হারলেন সেরেনা। বিরতির পর আবার আমন্ত্রণ নিউজ@3-তে, আর ফিরে আন্তর্জাতিক খবর। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশাধিকার নিয়ে চলা বিরোধের মধ্যে লৈঙ্গিক সমতার সমর্থনে 620 কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীর তৈরি করেছেন নারীরা। ওই মন্দিরে ঐতিহ্যগতভাবেই ঋতুমতী নারীদের প্রবেশ নিষেধ। এই ব্যবস্থা ভারতীয় সংবিধানের পরিপন্থী উল্লেখ করে ভারতের সর্বোচ্চ আদালত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয়। কিন্তু তারপর থেকে মন্দিরটির উদ্দেশ্যে আসা নারী দর্শনার্থীরা প্রতিবাদকারীদের হামলার মুখে পড়ছেন। এই পরিস্থিতিতেই কেরালার বামপন্থী জোট সরকারের উদ্যোগে নারী প্রাচীর গড়ে তোলা হয়। কেরালার সব জাতীয় মহাসড়ক জুড়ে এ প্রাচীর গড়ে তুলতে রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রায় 50 লাখ নারী যোগ দেন। কেরালার সর্ব উত্তরের শহর কাসরাগজ থেকে সর্ব দক্ষিণের শহর থিরুভানান্থপুরম পর্যন্ত এই নারী প্রাচীর বিস্তৃত ছিল। আয়োজকরা জানান, ডানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রত্যয়েই এই মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয়। মালির মধ্যাঞ্চলীয় মোপ্তি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ফুলানি গোষ্ঠীর 37 জন নাগরিক নিহত হয়েছে। মঙ্গলবার মোপ্তির কৌলগণ গ্রামে এ ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী দঞ্জ শিকারীদের পোশাক পরা সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায় এবং নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। গত বছর গোষ্ঠীগত সহিংসতায় এই অঞ্চলটিতে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছিল। 2012 সালে মালির উত্তরাঞ্চল দখল করে নিয়েছিল তুয়ারেগ বিদ্রোহী ও জঙ্গিরা। পরের বছর ফরাসি বাহিনীর অভিযান তাদেরকে মধ্যাঞ্চল ছেড়ে উত্তর সীমান্তের দিকে চলে যেতে বাধ্য করে, কিন্তু এরপর থেকে মালিতে অস্থিরতা বিরাজ করছে।
চীনের সঙ্গে আবারও অবশ্যই একত্রীভূত হবে তাইওয়ান। এই সত্য মেনে নিতে তাইওয়ানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্ন হয়ে যাওয়া 40 বছর পূর্তি উপলক্ষে এক ভাষণে এই কথা বলেন তিনি। চীনা নেতা বলেন, বেইজিং চায় এক দেশ দুই ব্যবস্থার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে চীনের সঙ্গে আবারও একীভূত হোক। এ ব্যাপারে প্রয়োজনে শক্তি প্রয়োগের অধিকার আছে চীনের। সীমান্তে দুই প্রান্তের জনগণ একই চীনা পরিবারের অংশ। এর বিপরীতে তাইওয়ানের স্বাধীন থাকার প্রচেষ্টা ইতিহাসের বিপরীত স্রোতে ভেসে যাওয়ার মতোই। তাইওয়ানের জনগণের বোঝা উচিত, স্বাধীনতার প্রচেষ্টা তাদের জন্য শুধু কষ্টই বয়ে আনবে ও এ ধরনের কোনো কিছু কখনোই মেনে নেবে না বেইজিং। স্বশাসিত তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ মনে করে চীন। এবার খেলার খবর। আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও পিয়েরি এমেরিক। টানা দ্বিতীয়বার আফ্রিকান ফুটবল ফেডারেশনের বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন লিভারপুলের মিশরিয়ান ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। এবারও তার প্রতিদ্বন্দ্বী ক্লাব সতীর্থ সেনেগাল ফরওয়ার্ড সাদিও মানে এবং আর্সেনালের গ্যাভন স্ট্রাইকার পিয়েরি এমেরিক। আগামী সপ্তাহে সেনেগালের ডাকারে 2018 সালের বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। গতবারও সংক্ষিপ্ত 3 জনের তালিকায় ছিলেন এ 3 তারকা, তবে পুরস্কার উঠেছিল সালার হাতে। 2018 সালে 38 ম্যাচে প্রিমিয়ার লিগের এক মৌসুমে গোলের রেকর্ড ভাঙেন তিনি। তার অদম্য পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠে লিভারপুল। অলরেডদের সাফল্যে সেনেগালের ফরওয়ার্ড সাদিও মানেরও রয়েছে অনন্য ভূমিকা। এদিকে এখন পর্যন্ত সালাহ হ্যারি কেইনকে পেছনে ফেলে 14 গোল করে লিগে শীর্ষ গোলদাতা কেভন স্ট্রাইকার পিয়েরি। টেনিসের খবর। পুরুষ এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী সুইস তারকা রজার ফেদেরারের কাছে হেরে গেছেন নারী একক সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী আমেরিকান সেরেনা উইলিয়ামস। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হপম্যান কাপে প্রথমবারের মতো মুখোমুখি হন দুই টেনিস কিংবদন্তি। পুরুষ টেনিসে 20টি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরার ও নারী একক 23 গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা উইলিয়ামসের লড়াই দেখতে পার্থের গ্যালারি ছিল ভরপুর। মঙ্গলবার টুর্নামেন্টের বি গ্রুপের ম্যাচে নিজ নিজ দেশের হয়ে মিশ্র দ্বৈত বিভাগে অংশ নেন সেরেনা ও ফেদেরার। নিজের একক বিভাগে সেরেনা হারান বেঞ্চিসকে এবং পুরুষ এককে ফেদেরারের কাছে হারেন ফ্রান্সেস। সুইজারল্যান্ডের ফেদেরার ও বেলিন্দা বেনসিস জুটির কাছে সরাসরি সেটে হেরে যান যুক্তরাষ্ট্রের সেরেনা ও ফ্রান্সিস টিফো জুটি। ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে। এবার এক নজরে 17 শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংসদ সচিবালয়ে গ্যাজেট পাঠিয়েছে ইসি, এমপিদের শপথকাল। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান 14 দলের। মহাজোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। উপজেলা নির্বাচন হতে পারে মার্চে। ফেনীতে বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত। ঝালকাঠিতে প্রতিবন্ধীদের পুনর্বাসনে নেই পর্যাপ্ত ব্যবস্থা। মন্দিরে প্রবেশাধিকার দাবি, নারীদের 620 কিলোমিটার মানব প্রাচীর। এবং ফেদেরারের কাছে হারলেন সেরেনা। এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। এছাড়াও এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।